সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বেশ কিছুদিন পরে আমি আজকে একটু ভিডিও করছি। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে গত শুক্রবার একটা ঘটনা ঘটেছে। শুক্রবারে একটা স্টুডেন্ট, বিইউবিটি ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট, ওর নাম হচ্ছে আহসানুল ইসলাম, বয়স 25 বছর। ও হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত হয়, মোটরসাইকেল চালাচ্ছিলেন। তো তারপরে তাকে কুর্মিটোলাতে নেওয়া হয়, তারপরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। তারপরে ওখানে আসলে শনিবারে মারা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানে কিছু লোক দুর্বৃত্ত আপনার ওটিতে ঢুকে ডক্টরকে লাঞ্ছিত এবং ভাঙচুর সহ একটা অনভিপ্রেত এবং একটি আননেসেসারি একটা কর্মকাণ্ড ঘটায়, যার ফলে চিকিৎসকরা কিন্তু একটু হার্ড লাইনে যেতে বাধ্য হয়। এবং হার্ডলাইনে গেলেও আসলে মানবিকতার কারণে অনেক জায়গায় আসলে কিন্তু টুকটাকভাবে কিন্তু রোগী দেখা কিন্তু হয়েছে। সব জায়গায় কিন্তু সর্বাত্মকভাবে এটা বন্ধ করা যায়নি এবং ডক্টর কমিউনিটির মাঝেও অনেকে আসলে চায় নাই যে সর্বাত্মকভাবে আসলে এটা বন্ধ করা হোক। বেসিক্যালি চিকিৎসক হিসেবে আমি চাই যে আমার পেশেন্টগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক। তারপরেও বায়োলজিক্যাল কারণে, বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের কারণে, হার্টের অসুখ, কিডনির অসুখ, খাবারে ভেজাল ইত্যাদি ইত্যাদি কারণ, তাছাড়া অ্যাক্সিডেন্ট বলেন, দুর্ঘটনা বলেন, তারপরে সিজারিয়ান সেকশন বলেন, যে কোনো জায়গায় যে কোনো কারণে পেশেন্ট কিন্তু মারা যেতে পারে। এই বাস্তবতাটা আমাদের বাঙালিদের মধ্যে, এই সেন্সটা রিলেটিভলি কম মনে হয় আমার কাছে। একটা পেশেন্ট রোগাক্রান্ত হলে তার মরে যাওয়ার একটা চান্স থাকবে। চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে পেশেন্টের ব্যথাকে কমানো, অসুস্থতাকে কমানো। কিন্তু আমি কখনোই আমার গ্যারান্টি দিয়ে আমার পেশেন্টকে আমি কিন্তু সুস্থ করতে পারবো না, সেটা কেউই পারবে না। এখানে কিছুটা ফেইলিওর রেট থাকবেই। 100% কিউর করা সম্ভব না। আমরা ডাক্তার তাইলে হাজার হাজার বছর বেঁচে থাকতাম। আমি চিকিৎসক, আমার রোগ হবে ন্যাচারাল প্রসেসে, আমাকে মারা যেতে হবে, এটা বাস্তবতা। তো আপনারা কিভাবে বিশ্বাস করেন যে একটা ডক্টর, তার কাছে পেশেন্ট আসলে সে জাদু বলে পেশেন্টকে ভালো করে দেবে? ইম্পসিবল বিষয়। এবং আমি একটা জিনিস মনে করি, আমি পত্রপত্রিকা পড়ি, মাঝে মাঝে দেখে হাসি। অমুক হসপিটালে অমুক সিজার করতে যেয়ে অমুক ডক্টরের ভুল চিকিৎসায় অমুক রোগী মারা গেছে। আমি বাস্তবতার কারণে জানি বিভিন্ন কারণে আসলে বাংলাদেশের মানুষ চিকিৎসকদেরকে তেমন একটা পছন্দ করে না, এবং এই অপছন্দের জায়গাটাকে আরো বেশি উদ্দীপ্ত করে যাচ্ছে হচ্ছে এই পত্রিকাগুলো, মিডিয়াগুলো। ভাই, আপনারা সাংবাদিক, আপনারা আমাদের কাছে সংবাদ পৌঁছান, বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছানোর চেষ্টা করেন। একটা চিকিৎসা ভুল বা খারাপ সেটা বলার রাইট কিন্তু কোনো ছাত্র সমাজের নেই, কোনো পত্রপত্রিকার নেই। বাংলাদেশের আদালত রয়েছে, আমাদের সুপিরিয়র অফিসার রয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হোক। যদি কেউ এ ধরনের কাজ করে তার ব্যবস্থা হোক, সেটা আমিও চাই। কারণ দিন শেষে আমি নিজেও কিন্তু পেশেন্ট, কোনো না কোনোভাবে কোনো ডক্টরের পেশেন্ট। সো আমি চাইবো যে আমার অধিকার এখানে অক্ষুণ্ণ থাকুক। কিন্তু আপনি যদি একতরফাভাবে, আমার হাতে একটা পেশেন্ট মারা গেল, যদি বলা হয় যে ডক্টর ইমতিয়াজের ভুল চিকিৎসায় অমুক পেশেন্ট মারা গেল, আসলে পেশেন্টের যদি মৃত্যু রোগ হয়ে থাকে সেটার ট্রিটমেন্ট কিন্তু নেই, পেশেন্ট মারা যাবেই। সেটা কি আমার ফেইলিউর? চিকিৎসক হিসাবে আমরা একটা জিনিস মেইনটেইন করি, সেটা হচ্ছে যেটা আমার দক্ষতার মধ্যে নেই সেই পেশেন্টটাকে আমরা কিন্তু রেফার করে দিই। অনেক সময় অনেক পেশেন্ট বলে যে আমাদের ক্যাপাবিলিটিস নেই, আমরা ঢাকা যেতে পারবো না, আপনার যেটা ইচ্ছা, যেটা ভালো মনে করেন করেন। সেই জায়গায় কিন্তু আমরা চেষ্টা করি আমাদের সাধ্যের বাইরেও অনেক সময় সেবা দেওয়ার জন্য। কিন্তু আপনাদের এই অতি বোঝার কারণে কিন্তু আমরা সেই জায়গা থেকে সরে যাচ্ছি। আমরা রিস্ক নিয়ে কোনো কিছু করতে চাই না। আপনারা দেখেন আমার মুখে একটা পক্সের দাগ, রিস্ক নিয়ে একটা পক্স রোগীর ট্রিটমেন্ট করতে যেয়ে আমার নিজের সাফারিং, আমার মুখে এখানে স্কার হয়ে গেছে, দাগ হয়ে গেছে। যাই হোক, এটা অকুপেশনাল হ্যাজার্ড, অন্য বিষয়। কিন্তু কেউ কিন্তু বলতে আসে নাই যে আপনার এই রোগটা কিভাবে হলো। তাই একটা রোগীকে ট্রিটমেন্ট করতে যে আমার লাইফের কিন্তু রিস্ক রয়েছে। আমি চিকিৎসক, আমি চাইবো যে আমার পেশেন্ট ভালো হোক, 100% পেশেন্ট ভালো হোক। আমি পেশেন্টকে মেরে আমার লাভ কোথায়?
এখানে আমার ব্যক্তি স্বার্থ জড়িত আছে। পেশেন্ট যদি মারা যায়, পেশেন্ট যদি সুস্থ না হয়, তাহলে আমার একটা ডিসক্রেডিট, আমার প্রাইভেট প্র্যাকটিসে এটা হ্যাম্পার করবে। কারণ একটা পেশেন্টকে আমি যদি ভালো করতে পারি, ওই পেশেন্টটা পুনরায় আমার কাছে আসবে, তার আত্মীয় স্বজন আসবে, সেখানে আমার প্রাইভেট প্র্যাকটিসটা আমার ভালো হবে, আমি ফিনান্সিয়ালি কিছুটা বেনিফিটেড হব। তো আমি আমার সেই জায়গাটাকে কেন আমি রিস্ক নিব? অনেকে বলে থাকেন যে ভালো কোম্পানির ওষুধ লেখেন, অমুক তমুক। আরে ভাই, কোম্পানির ওষুধ তো ভালোই লিখবো। খারাপ কোম্পানি আমাকে একটা কলম দিবে, সেটার জন্য আমি একটা খারাপ কোম্পানির ওষুধ লিখবো? যদি লিখি, পেশেন্ট যদি ভালো না হয়, ওই পেশেন্ট দ্বিতীয়বার আমার কাছে আসবে না। এবং রোগী হিসাবে আপনাদের স্বাধীনতা রয়েছে যে আপনারা কোন ডক্টরের কাছে যাবেন, কার কাছে যাবেন। আপনারা টাকা দিয়ে ট্রিটমেন্ট নিচ্ছেন, ভালো ডক্টরের কাছে যাবেন, ভালো ট্রিটমেন্ট করবেন। এখানে কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই, পরিষ্কার কথা। আমি বলবো না যে আপনি আমার কাছে আসেন, আসতেই হবে। যদি ভালো মনে করেন আসবেন, না আসলে না আসবেন। আমাদের দাবি শুধু এই একটা ঘটনার কারণে, এরকম ঘটনা অহরহ হচ্ছে। সরকারি হসপিটালে আমরা সাধ্যের বাইরে ট্রিটমেন্ট দিয়ে থাকি, এটা অনেকে বিশ্বাস করবে না। হসপিটাল সেটআপে বর্তমান সময়ে যে ডক্টর রয়েছে, তারও 2 থেকে 3 গুণ ডক্টর আসলে প্রয়োজন। উপজেলা কমপ্লেক্স বলেন, সদর বলেন, সব জায়গায় ডাক্তারের ডেফিসিয়েন্সি রয়েছে। সরকার আমাকে যে বেতন দেয়, সেই বেতন কাঠামোতে আমার 1 শিফট ডিউটি করার কথা। আমি যদি 3 শিফট থাকি, বেতন তো আমি পাচ্ছি না। আমার কি ওভারটাইম পাচ্ছি? সেটা তো পাচ্ছি না। এবং বাংলাদেশে অফিস আদালত নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, সেগুলোতে আমি যাব না। অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না, আমি নিজেও এর সাক্ষী। আপনারা আমাকে একটা প্রুফ দেখাবেন, তাহলে আমি আমার স্টেটমেন্টকে আমি উইথড্র করব। যে সরকারি কোনো হসপিটালে গেছেন, সরকারি ডক্টর সরকার নির্ধারিত ফিসের বাইরে আপনাদের থেকে রোগী রেখে টাকা নিয়েছে, এরকম একটা ঘটনা আমাকে একটু দেখাবেন। অথচ সরকারি অনেক প্রতিষ্ঠানে গেলেই তো পড়বে, আমরা দেখতে পেয়েছি টাকা ছাড়া কোনো কাজ হয় না। ফাইল পড়ে থাকে, অমুক পড়ে থাকে, তমুক পড়ে থাকে। আজ না আসেন, কাল আসেন, পরশু আসেন। আমরা ভাই সেগুলো করি না, করতে চাই না। হসপিটালে ক্লিনার সংকট, সেটা দায়ভার তো ভাই ডাক্তারের না। হসপিটালে ওয়ার্ড বয় সংকট, সেটা দায়ভার তো আমার না। বাস্তব কথা হচ্ছে, বাংলাদেশের মানুষ বাথরুম ইউজ করতে পারে না, রিয়েলিটি। আপনারা যান, বাথরুম নষ্ট করেন, বাথরুমের ওই কি বলে, ওই ট্যাপ খুলে নিয়ে আসেন। আমি একটা কেবিনে গেলাম, দুর্ভাগ্যজনক বিষয়, বোর্ডগুলো ভাঙা, রিমোটের ব্যাটারি খোলা, খুলে নিয়ে চলে গেছে। কারা করছে? ডক্টর? পেশেন্ট ছিল ওখানে। তো আপনি মনে করছেন যে আমি একবার আসছি, ভেঙে চুরে চলে গেলাম? আমার বাসায় একটা বোর্ড, ইলেকট্রিক বোর্ড 30 বছর রানিং, এখনো চলে। আর সরকারি প্রতিষ্ঠানে এটা নষ্ট, স্যান্ডেল পর্যন্ত চুরি হয়। তো ভাই, বাঙালি হিসেবে আমরা তো ভালো না। তা আপনি যদি বাথরুমে যে স্যান্ডেল না পান, আপনার জন্য কি স্যান্ডেল প্রতিদিন দিয়ে যাবে? আপনারই কোনো জ্ঞাতিগোষ্ঠী, কোনো রোগী কিন্তু এই কাজগুলো করেছে, পরিবেশ নষ্ট করছে, পানের পিক ফেলছে, টয়লেট করতেছে, ময়লা ফেলছে। সেটার জন্য যে ক্লিনার থাকা প্রয়োজন, সেটা কিন্তু যথেষ্ট না। আমাদের সাফিসিয়েন্ট ডক্টরও নাই, ওয়ার্ড বয় নাই। এবং মজার ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। হসপিটাল চলে 24 ঘন্টা। 24 ঘন্টায় আমার যদি লজিস্টিক্স না থাকে, আমি কিভাবে পেশেন্ট আসবে, আমি ম্যাজিকের মাধ্যমে আমি ভালো করে দেব? ইম্পসিবল। আহসানুল ইসলাম আসলে মারা গেছে, আমি তার জন্য শোকাহত। তবে তার মৃত্যুতে ডক্টরের উপরে হাত তোলা, এটা আসলে একটা জঘন্য অপরাধ ছিল আমি মনে করি। তার প্রতিবাদ স্বরূপ আমাদের আসলে এই ধরনের কর্মসূচির ডাক দিয়েছিল। আমি বিশ্বাস করি যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা যদি করতে পারেন, এটা দেশের জন্য মঙ্গলজনক। চিকিৎসা ক্ষেত্রে আমি ডক্টর, আমি স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশের জন্য উপকার। স্বাধীনভাবে কাজ যদি না করতে পারি, আমার যদি প্রাণ নাশের রিস্ক থাকে, আমি রিস্ক নিয়ে কোনো কাজ করতে চাইব না, পরিষ্কার কথা। আমার জীবন একবারের জন্য, আমি এটাকে ঝুঁকিতে ফেলতে যাব না। তাতে যা হয় হবে। চাকরি করতে পারলে করব, না পারলে না করব। আমার লাইফের রিস্ক যদি
থাকে আমি আমি সেই জীবনের ঝুঁকি নিয়ে কোনো কিছু করতে পারবো না। এটাই চিকিৎসকদের চাওয়া। বাংলাদেশে পুলিশ আছে, মিলিটারি আছে, বিডিআর আছে, র্যাব আছে, আনসার আছে। আমি জানি না যে এই ধরনের প্রতিষ্ঠানে যেখানে নিয়মিত বিরতিতে গ্যাঞ্জাম হচ্ছে, এখানে কেন এই ধরনের পুলিশ প্রশাসন হোক, সেটা বিডিআর হোক, আনসার হোক, কেন এখানে সিকিউরিটি এনশিওর করা হচ্ছে না? বারবার বলা হচ্ছে। স্টুডেন্টদের একটা দাবি, 4 দফা দাবির মধ্যে ছিল স্বাস্থ্য, পুলিশ, আর্ম ফোর্সের ব্যবস্থা করা। সেটা গভর্নমেন্ট বিবেচনা করবে। আমি মনে করি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যথেষ্ট ডাইনামিক, বাংলাদেশকে রিকনস্ট্রাকশন করার জন্য তারা যথেষ্ট কাজ করছে। সরকারি কর্মকর্তা হিসাবে আমারও সাপোর্ট থাকবে, সবার সর্বাত্মক সহযোগিতা কাম্য। আপনারা ভাই চিকিৎসক পছন্দ না হইলে তার কাছে যাবেন না, অন্য অপশন আপনার আছে, অন্য চিকিৎসকের কাছে যাবেন। পত্রপত্রিকায় লেখা হচ্ছে ডক্টর ভুল চিকিৎসায় মেরে ফেলছে, এই জিনিসটাকে বিশ্বাস করার দরকার নেই। আপনারা ইনভেস্টিগেশন করেন, আপনারা মামলা করেন, যদি তদন্তে প্রমাণিত হয় তাইলে শাস্তি পাবে। টাকা দিয়ে কোর্টের রায় তো ম্যানিপুলেশন করা যায় না। ইনভেস্টিগেশন হবে, তদন্তে যদি পাওয়া যায় ভুল চিকিৎসা অথবা যদি পাওয়া যায় হচ্ছে কর্তব্য অবহেলা, সেটার জন্য ব্যবস্থা রয়েছে, পানিশমেন্ট আছে, সেটা হোক। পত্রপত্রিকা লিখে দিল ভুল চিকিৎসায় ভুল অস্ত্রোপচারে সিজারিয়ান সেকশনের অমুক রোগী মারা গেছে। এটা তো ভাই হইতে পারে না। আর বাংলাদেশ, আপনি যদি ইউরোপিয়ান ক্যাটাগরিতে চিন্তা করেন, সেটা ইম্পসিবল। এখানে সিট বেসিসে ট্রিটমেন্ট হয় না। বাংলাদেশের সমস্ত রোগী চলে যায় ঢাকা মেডিকেল কলেজে, চলে যায় হচ্ছে বিভাগীয় বা জেলা পর্যায়ের যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে। আপনাদের একটা উদাহরণ দেয়, আমি ফরিদপুর মেডিকেল কলেজে যেহেতু পড়াশোনা করছি, তখন এটা 500 বেড ছিল। আমি 500 বেডে কখনো 490 জন পেশেন্ট দেখি নাই। সবসময় 700, 800, 1200, 1300, এখন পেশেন্ট হয়তো আরো বেশি। তো গভর্নমেন্ট যে ওষুধ এবং খাবার বরাদ্দ করেন এবং এখানে যে লজিস্টিক্স রয়েছে, ডক্টরের পরিমাণ আরো কম লোকবল দিয়ে হসপিটালের ওয়ার্ডগুলো চালানো হচ্ছে। এবং এখানে যদি 1000 জন থাকে 500 বেডের এগেনস্টে, তাহলে 7 দিনের ওষুধ আমার 3 দিনে শেষ হয়ে যাবে, 3.5 দিনে শেষ হবে। বাকি দিনের ওষুধ পাবেন না, পরিষ্কার কথা। যদি এখানে ফুড থাকে, যারা অ্যাডমিটেড বেড বেসিসে আছে তারা পাবে, বাকিরা পাবে না। এখানে রোগী আসেন, আমাকে ফোন দেয়, অনেক সময় দিছে আর কি, যে আমার এখন বেড প্রয়োজন। ভাই বেড তো বানাইতে পারবো না, একটা রোগীকে উঠাই দিয়ে আপনাকে আমি বেড দিতে পারবো না। পেশেন্টটা চলে যাবে, তারপরে আমি এখানে বেডের আয়োজন করবো। সেটার জন্য তো ভাই আমি দেই না। আমার কাজ হচ্ছে পেশেন্ট আসবে, আমি তার ট্রিটমেন্ট দেব। আপনার ইনভেস্টিগেশন প্রয়োজন, টেস্ট প্রয়োজন, সরকারিভাবে কম টাকায় করতে পারবেন। কিন্তু ওখানে যদি সিরিয়ালে যদি দাঁড়ান, তাতে যদি আমাদের গাইড দেন, আমি কি করতে পারি ভাই? আপনাকে সিস্টেমের মধ্যে যাইতে হবে। যেহেতু আমাদের লোকবল বেশি, মানে লোকজন বেশি, আমাদের আসলে এখানে ওয়েট করতে হবে। আপনি অপারেশন আসছেন, আপনার মতো আরো 10 জন রুগী আসছে, 10টা রুগী ফেলে দিয়ে আপনাকে কেন দেওয়া হবে? সিরিয়াল বেসিসে পাবেন। এখানে ওটি করে তো আমরা কোনো টাকা নিচ্ছি না। প্রাইভেট প্র্যাকটিসের কথা ভাই আলাদা। আপনি তো জেনে বুঝেই অমুক লোকের কাছে ওটি করবেন। এখানে আপনি স্বীকারোক্তি দিচ্ছেনই যে আমার পেশেন্ট যদি অপারেশনে মারা যায়, তাহলে কর্তব্যরত ডক্টর বা কর্তব্যরত নার্স এখানে বা প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকবে না। আপনি তো সিগনেচার দিয়েই, আপনি কনসেন্ট দিয়েই কিন্তু আপনি অপারেশনটা করাচ্ছেন। তারপরে মারা যাওয়ার পরে কেন আপনি মামলা করার চেষ্টা করতেছেন, চিকিৎসকের গায়ে হাত দিচ্ছেন? তাহলে তো অপারেশনই বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে যদি অপারেশন আমরা রিস্ক নিয়ে না করি, ক্ষতি টাকার। যারা অপারেশন করে রাত 2টোর সময় আপনার সিজার প্রয়োজন, রিস্ক হয়ে যাবে বলে কেউ অপারেশন করলো না, তাইলে আপনাকে ওয়েট করতে হবে পরে আরো 12 ঘন্টা। বাচ্চা যদি মারা যায়, ক্ষতিগ্রস্ত কে হবে? আপনাদের এই ঝামেলার জন্যই অনেক সিরিয়াস রোগীকে আমরা কিন্তু ধরতে ভয় পাচ্ছি। একটা অ্যাক্সিডেন্টের রোগী উপজেলা কমপ্লেক্সে আমি যদি ট্রিটমেন্ট করতে যাই, পেশেন্ট যদি মারা যায়, 100 জন লোক নিয়ে আসছেন, আমার গায়ে যদি হাত তোলেন, সেই জায়গার সিকিউরিটি আমার প্রয়োজন। আমাদের দাবি দেওয়া আরো আছে, সেগুলো আমি বলতে চাই না। মেইন ব্যাপার হচ্ছে জীবন মূল্যবান, টাকা দিয়ে পয়সা দিয়ে সেটাকে কখনোই রিভার্স করা যায় না। আপনি আমাকে যদি রিস্কে ফেলে দেন, আমি কেন আপনার রিস্ক নিয়ে আমি আপনার হেল্প করব? চিকিৎসক হিসাবে আমাদের ওথ আছে, মানুষের জীবন হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আমরা মানুষের জীবনকে কেন হত্যা করব? আর যদি কেউ একটা অকারেন্স হয়ে যায়, সেটার জন্য তদন্ত আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে।
এই নর্মাল সেন্সগুলো আমাদের বাঙালিদের মধ্যে ডেভেলপ করতে হবে এবং চিকিৎসক যারা নেতা রয়েছে তাদেরকে শক্তপোক্তভাবে ভয়েস রাইজ করতে হবে। আমি বিশ্বাস করি ডক্টরদের স্পাইন রয়েছে যথেষ্ট স্ট্রং, তারা কিন্তু কেন যেন তারা ভয় পায় ভয়েস রেজ করতে পারে। আপনার যে দাবি দেওয়া আছে আপনারা ঝেড়ে কাশেন, দাবি দেওয়া তুলে ধরেন, আস্তে আস্তে এগুলোর একটা ব্যবস্থা করা যাবে। কর্মক্ষেত্রে পরিবেশ না আসলে ভাই আমরা কাজ করতে পারবো না। তো আমি মনে করি যে এখানে অনেকেই অনেক কথা বলতে পারে। আমাদের সিকিউরিটি এনশিওরের দাবি তো আজকের দাবি না, অনেক আগে থেকে বলা হচ্ছে, অনেক আগে থেকে। একটা হসপিটালে রাত্রে একটা মেয়ে কাজ করবে, তার সিকিউরিটি কোথায়? ভারতে একটা মেয়ের রেপ হয়ে গেল, ডক্টর, তার সিকিউরিটি ছিল না। তাহলে আমাদের এই হসপিটালগুলোতে এই সিকিউরিটি এনশিওর কে করবে? পুলিশ থাক, বিডিআর থাক, যারাই থাক, তাদের কাজ তো আসলে সিকিউরিটি এনশিওর করা। থানাতে তো তারা কাজ করেনি। দুজন পুলিশ যদি আজকে হসপিটালে থাকেন, ক্ষতি কোথায়? সিকিউরিটি এনশিওর হলে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা কিন্তু কাজ করতে পারবো। আর ভাই, বাংলাদেশে মানবিকতার কথা বলা হয়, সব ঠিক আছে। আজকে আমার দায়িত্বের জায়গা ফেলে দিয়ে আমি তো একটা পেশেন্টকে ওষুধ কিনে দিব নিজ পকেটের পয়সা দিয়ে, সেটা তো ভাই কঠিন ব্যাপার। আপনারা যারা আসেন, যারা বুঝেন জানেন এমন লোক আসবেন রোগীর সাথে, যাদেরকে বলে দিলে পারে তারা ওষুধপাতি আনতে পারে, টেস্ট করতে পারে। তাইলে আপনারা যদি এক পা আগান, আমরা দুই পা আগাইতে পারি। আমি স্টুডেন্ট লাইফে ইন্টার্ন টাইমে আমি কিন্তু নিজের রক্ত দিয়ে পেশেন্টের কিন্তু ওটি করছি, আমি নিজের রক্ত দিয়ে, আমার অনেক বড় ভাই করছে, বিনিময়ে কিন্তু আমরা কোনো পয়সা নেই নাই। এটা মানবিকতা ভাই। আমরা পুয়ার ফান্ড করছি, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সুতা ওষুধ কালেক্ট করে যারা একেবারেই পারবে না তাদের জন্য কিন্তু আমরা কাজ করছি। সেটা কিন্তু আমরা কখনো বলতে আসি নাই। আমাদের একটা পুয়ার ফান্ডই ছিল যে আমরা সুতা দিয়ে, তারপর হচ্ছে ব্লেড দিয়ে আমরা কিন্তু ওগুলা করে রাখতাম, ওষুধ দিয়ে। যারা টাকা একেবারেই নেই আমরা কিন্তু অপারেশন করে দিতাম। তা অপারেশনের যে ওষুধ আছে আপনারা ফ্রি পাবেন, বাকিগুলা আপনাদের কিনতে হবে। সেটাও যদি কিনে দেওয়া লাগে, সেটা তো সম্ভব না ভাই। যদি সিট বেসিসে হইতো যে 500 বেড, 500টা রোগী আছে, তাহলে আমরা কিন্তু আরো ভালো, আরো এক্সিলেন্ট ট্রিটমেন্ট আমরা দিতে পারতাম। তো সেই জায়গা তো আসলে কঠিন ব্যাপার। তো আমি মনে করি ভাই, নাগরিক হিসেবে আপনারা আমাদেরকে সাহায্য করেন। আমরা আপনাদের থেকে এক্সট্রা কোনো বেনিফিট চাই না, বেনিফিটের প্রয়োজন নেই। আপনারা আমাদেরকে সুন্দরভাবে কাজ করার সুযোগ দেন। কাজ করার সুযোগ দিলে আমি মনে করি এটা দেশের জন্যই ভালো হবে। চিকিৎসকদের সিকিউরিটি এনশিওর করতে হবে এবং এই জন্য চিকিৎসকের যে ধরনের রাইটস রয়েছে, অধিকার রয়েছে, তার জন্য একটা চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন। এর আগে যে আইন প্রণয়ন করা হয়েছিল, আসলে এখানে চিকিৎসকের জন্য কিছুই ছিল না। আমাদের যারা নেতা রয়েছে, আমি জানি না এখানে দলীয়করণ ছিল, নেতারা কখনো কোনো কাজ করে নাই। আমার দেখা মতে নেতারা কোনো কাজ করতে পারে নাই। প্রাইভেট কিছু অর্গানাইজেশন রয়েছে যারা ব্যক্তিগতভাবে কিছু হেল্প করেছে ডক্টরদের। তাছাড়া আমাদেরকে যারা যেগুলো ছিল, একটা প্রতিষ্ঠানে কিন্তু কোনো হেল্প করতে পারে নাই। বাংলাদেশে প্রায় 1.5 লাখ ডক্টর রয়েছে, কাছাকাছি হবে। এই হিউজ জনশক্তিকে আসলে পদানত করা ইম্পসিবল। সো সবার সার্বিক সহযোগিতা কাম্য এবং পত্রপত্রিকার কথায় আপনারা বিশ্বাস না করে আপনারা আসলে নিজেদের জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে আমাদেরকে সাহায্য করবেন, সেই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।